মৌসুমী আর কল্লোল দুজনে একই অফিসে চাকরি করে। কল্লোল মৌসুমীর থেকে বছর 5 সিনিয়র। কল্লোল হলো মৌসুমীর বস। মৌসুমী বেশ শান্ত, ভদ্র, কর্মঠ একটা ঘরোয়া মেয়ে। MBA করার পর এই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। খুব বেশি দিন হয়নি। বাড়িতে মা, বাবা আর দাদা আছে। বাবা দিবাকর বাবু এখনও কর্মরত, তবে সামনের বছর অবসর নেবেন। দাদা তমজিৎ ইঞ্জিনিয়ার, আগে ব্যাঙ্গালোরে ছিল কিন্তু এখন কলকাতাতেই পোস্টিং। মা শিখা দেবী হাউসওয়াইফ, বাড়ির কাজকর্ম উনি নিজের হাতেই করেন। ছেলে মেয়ে স্বামী নিয়ে বেশ সুখের সংসার। এই সুখের সংসারে অসুখ হলো তমজিৎ। ওর সাথে সুমনা নামের এক অফিস কলিগের সম্পর্ক রয়েছে, যাকে এই ব্যানার্জি বাড়ির গিন্নির পছন্দ নয়। কারণ মেয়েটাকে দেখতে ভালো নয়, আবার তার গায়ের রং বেশ কালো। এই ব্যানার্জি বাড়ির সুখ্যাতি আছে, সবাই সুন্দর আর ফর্সা বলে। সেখানে এই রকম মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছেন না শিখা দেবী। উনি সরাসরি ছেলেকে বলেই দিয়েছেন, ওই মেয়েকে বউ করে আনতে পারবেন না কিছুতেই। ওই মেয়ে বউ হয়ে এলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবেন কি করে? তমজিৎ নাছোড়, বিয়ে করতে হলে ওকেই বিয়ে করবে, নচেত নয়। মৌসুমী আর দিবাকরবাবু শিখা দেবীকে অনেক বুঝিয়েছেন, কিন্তু উনি ওনার মত থেকে এক চুলো নড়তে নারাজ। এই বাড়ির অনেক অশান্তির কথা সুমনা শুনেছে, মনে মনে ঠিকই করেছে। কিছুতেই তমজিদের মায়ের অপমান সহ্য করে ওকে বিয়ে করবে না, তাই ওর থেকে অনেক দূরে চলে যায় সুমনা এবং ধীরে ধীরে ওর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। তমজিৎ খুব ভেঙে পড়ে। এই ঘটনার কয়েক মাস বাদেই তমজিৎকে কর্মসূত্রে বিদেশে চলে যেতে হয়। শিখা দেবী চেয়েছিলেন ছেলেকে একেবারে বিয়ে দিয়েই পাঠাবেন, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। যথা সময়ে তমজিৎ বিদেশে পাড়ি দেয়। ওখানে পৌঁছে ফোন করে বাড়িতে। প্রথম প্রথম খুব মন খারাপ লাগে, পরে ঠিক হয়ে যায়। এখন মন দিয়ে কাজ করছে। বেশ কিছু বিদেশি ছেলে মেয়ে বন্ধু হয়েছে। ছুটির দিনে তাদের নিয়েই আনন্দে কাটে। এইসব বন্ধু বান্ধবীদের মধ্যে লিবিয়ার সাথে ওর বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। লিবিয়া খুব ভালো মনের মানুষ, তবে বেশ লম্বা, গায়ের রং বেশ কালো। তমজিদের খুব পছন্দ ওকে। বেশ কয়েক মাস পরে ওরা বিয়ে করে। লিবিয়ার কথা বা বিয়ের কথা তমজিৎ বাড়িতে জানায়নি। দুজনে বেশ সুখেই সংসার করছে। তমজিৎ কিন্তু মাঝে মাঝে বাড়িতে ফোন করে, মা, বাবা আর বোনের সাথে কথা বলে। শিখা দেবী মেয়ের বিয়ে দেবেন বলে উঠে পড়ে লাগেন। মৌসুমী বলে দেয় ওর জন্য পাত্র দেখতে হবে না, ওর অফিসের বস কল্লোলের সাথে সম্পর্ক আছে এবং ওকেই বিয়ে করবে। সেই মতো শিখা দেবী আর দিবাকর বাবু কল্লোলের বাড়িতে যান এবং কল্লোলকে দেখে ওনাদের ভালো লাগে, তাই আর অমত না করে বিয়ের পাকা কথা বলে বিয়ের ব্যবস্থা করেন। কল্লোলের মাও বিয়েতে অমত করেননি। ওনার একটাই শর্ত, মৌসুমীকে চাকরি ছাড়তে হবে, মানে বিয়ের পর আর চাকরি করতে পারবে না। শিখা দেবীরা তাতে রাজি হয়ে যান। তমজিৎকে শিখা দেবী ফোন করে বোনের বিয়ের ব্যাপারে সব জানান আর বলেন তাড়াতাড়ি যেন চলে আসে। তমজিৎ বলে ও এখন কিছুতেই এখান থেকে যেতে পারবে না, ভীষণ কাজের চাপ, তবে বোনের বিয়ের জন্য যা টাকা লাগবে পাঠিয়ে দেবে আর এখান থেকেই ওকে আশীর্বাদ করবে। মৌসুমীর খুব মন খারাপ, একমাত্র দাদা আসতে পারবে না তাই। যথাসময়ে মৌসুমী আর কল্লোলের বিয়ে হয়ে যায়। কল্লোল সত্যিই সুন্দর। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই জামাইয়ের রূপের খুব প্রশংসা করে। শিখা দেবী খুব খুশি সুন্দর জামাই পেয়ে। শিখা দেবী মনে মনে ঠিক করেন এবার ছেলের বিয়ের ব্যবস্থা করতেই হবে। ছেলেকেও ফোনে বলেন সে কথা, কিন্তু তমজিৎ কথার উত্তর দেয়নি, বরং কথাটি এড়িয়ে যায়। শিখা দেবী ভেবেছেন ছেলে লজ্জা পেয়েছে, তাই বিয়ের কথা এড়িয়ে গেছে। উনি পাত্রের সন্ধান করতে থাকেন। প্রায় মাসখানেক ঘুরতে না ঘুরতেই সুন্দর জামাইয়ের কদর্য রূপ ধরা পড়ে। একদিন মৌসুমী কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলে ও নিজে দেখেছে কল্লোলের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। এখন মৌসুমীকে সহ্য করতে পারে না। মৌসুমী প্রতিবাদ করেছিল বলে ওকে মারধর করেছে। মৌসুমী একবারের জন্য তলবি তলপা গুছিয়ে বাপের বাড়ি চলে আসে আর ডিভোর্স ফাইল করে। তমজিৎকে শিখা দেবী মৌসুমীর সব কথা বলেছেন। কথার মাঝে ছেলে কবে দেশে ফিরবে জানতে চান। তমজিৎ বলে খুব শীঘ্রই যাওয়ার চেষ্টা করব। বছর 4 বাদে তমজিৎ বাড়ি ফিরেছে
তাই শিখা দেবী, দিবাকরবাবু আর মৌসুমীর আনন্দের সীমা পরিসীমা নেই। ছেলে যা যা খেতে ভালোবাসে সেই সব জিনিস দিবাকরবাবুকে দিয়ে আনিয়েছেন শিখা দেবী। উনি নিজের হাতে ছেলের জন্য নারকেল নাড়ু, নিমকি বানিয়েছেন। ছেলে মিষ্টি খেতে ভালোবাসে, তাই ওর পছন্দের মিষ্টি আনিয়ে রেখেছেন। মাছ মাংস সব আনিয়ে রেখেছেন, আরও কিছু কিছু রান্নাও করে রেখেছেন। ফ্লাইট এয়ারপোর্টে ইন করার কথা সকাল 7টায়। দিবাকরবাবু বলেছিলেন এয়ারপোর্টে যাবেন ছেলেকে আনবার জন্য, কিন্তু তমজিৎ মানা করেছে। তাই বাড়িতে বসেই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তিনজনেই ঘর বার করছেন। এমন সময় ছেলে এসে উপস্থিত। দরজা খুলতেই তমজিৎকে দেখে শিখা দেবী আশ্চর্য হয়ে যান। কোলে বছর 3-এর বাচ্চাটা কে, আর ওদের পেছনে লম্বা কালো অবাঙালি বউটাই বা কে? প্রশ্নের উত্তর পেয়ে যান তৎক্ষণাৎ, যখন অচেনা বউটা মা বলে ওনাকে প্রণাম করে। ভাঙা ভাঙা বাংলায় বলে, কেমন আছো মা? বাবা আর বোন ঠিক কোথায়? তমজিৎ বলে, আগে ঘরে চলো, পরে সব কথা হবে। এখানে সব জেনে ফেলবে নাকি? শিখা দেবী বুঝতে পারেন ও কে। বাবু বলে মুখে আঁচল চাপা দিয়ে ঘরে ঢুকে যান। দিবাকর বাবুকে বাবা বলে যখন লিভিয়া প্রণাম করে, তখন দিবাকর বাবু আশীর্বাদ করে বলেন, দীর্ঘজীবী হও মা, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। বাচ্চা ছেলেটি তখন তমজিতের কোলে থেকে নেমে সোজা দাদুর কোলে উঠে বসে। নিজের রক্তের সম্পর্কের গন্ধ পেয়েছে যে। দিবাকর বাবুকে বাচ্চা ছেলেটা দাদুন বলে যখন ডাকে, তখন ওনার মনটা ভরে যায়। ওকে বুকে জড়িয়ে ধরে নিজের বংশধরের আস্বাদ নেন প্রাণ ভরে। দিবাকর বাবু ওকে জিজ্ঞেস করেন, হোয়াটস ইউর নেম? ছেলেটা ভাঙা ভাঙা বাংলায় বলে, আমার নাম মনোজিৎ ব্যানার্জি। বাবা জিৎ বলে ডাকে, আর মা বাবু বলে ডাকে। তুমি আমাকে জিৎ বলেই ডেকো। দিবাকর বাবু আশ্চর্য হয়ে বলেন, তুমি এত সুন্দর বাংলা বলছো কি করে? কে শেখালো? লিভিয়া বলে, আমি শিখেছি তোমার ছেলের কাছ থেকে, আর আমরা বাড়িতে বাংলাতেই কথা বলি। মৌসুমী মাকে সামলাতে গিয়েছিল। ফিরে আসতেই লিভিয়া বলে, বোনঠি কেমন আছো? বলেই জড়িয়ে ধরে। তমজিৎ বুঝেছে মাকে এখন একমাত্র লিভিয়াই সামলাতে পারবে, তাই নিজে আর চেষ্টা করেনি মাকে বোঝাতে। অনেক কষ্টে লিভিয়া শিখা দেবীকে ঘর থেকে বের করে আনে। শিখা দেবীর কাছে জিৎ গিয়েই বাবা মায়ের মতো প্রণাম করে বলে, আমাকে আদর করবে না? শিখা দেবী আর লোভ সামলাতে পারেননি। ঝট করে ওকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে আদর করেন। পরে দিবাকর বাবুর উদ্দেশ্যে বলেন, দেখেছো, একদম বাবুর মতো দেখতে হয়েছে। ঠিক ছোটবেলায় বাবুকে এমন দেখতে ছিল না। ছেলের ওপর থেকে কিছুটা অভিমান কাটলেও বউয়ের সাথে তেমনভাবে কথা বলছেন না শিখা দেবী, তবে নাতিকে চোখে হারাচ্ছেন। লিভিয়ার আচার ব্যবহারে দিবাকর বাবু আর মৌসুমী খুব খুশি। ওরাই লিভিয়াকে মেনে নিতে অনুরোধ করেছে শিখা দেবীকে। শিখা দেবী লিভিয়ার সাথে কথা না বললেও লিভিয়াই কেবল মা মা করছে, হাতে হাতে কাজ করে দিচ্ছে। বিদেশ থেকে আনা জিনিসপত্র ওনাদের সবাইকে দিয়েছে। সবাই নিলেও শিখা দেবীর জিনিস তেমনভাবেই পড়ে আছে। প্রায় মাস খানেক থাকার পর ওদের চলে যাওয়ার দিন উপস্থিত হতে আর 4 দিন বাকি। বাড়ির সবার মন খুব খারাপ, শিখা দেবীর মনও খারাপ। আড়ালে কাঁদছেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। যাওয়ার দিন যখন লিভিয়া শিখা দেবীকে প্রণাম করে, আসছি মা বলে, তখন শিখা দেবী আর নিজেকে সামলাতে পারেননি। লিভিয়াকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠেন। বলেন, বাবু আমার দর্পজন্য করেছে ঠিকই, কিন্তু আমি একটা ভালো মেয়ে পেয়েছি। উনি ওর হাতে একটা শাড়ি আর আলতা সিঁদুর দিয়ে বলেন, পড়িস মা, আমাকে ভুল বুঝিস না, আবার আসিস বলে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে যান। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।